আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেট অ্যালজেব্রা। ক্লাস 11-এর বইয়ের ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো। আচ্ছা, এবার সেট অ্যালজেব্রা হচ্ছে একদম ফান্ডামেন্টাল একটা টপিক, যেটা হায়ার ম্যাথমেটিক্সের একদম কোর জায়গা একটা। And I must say that despite being a very fundamental topic, it is very much easy to understand. So better we start with that. It actually helps you to ease out the pressure that you are actually having right now. Okay? চলো, এবার সেট অ্যালজেব্রা পড়তে গেলে আমাদের প্রথমত তিনটা টপিক আগে আলোচনা করতে হবে। একটা হচ্ছে why we need it, আমাদের কেন লাগবে সেটটা পড়তে, হালকা করে একটু যদি আইডিয়া নিয়ে নেওয়া যায়। অ্যান্ড হোয়াট ইজ সেট অ্যান্ড হাউ উই রিপ্রেজেন্ট দেম। এই তিনটা বেসিক কোয়েশ্চেন্স, এই তিনটা কোয়েশ্চেন্সকে আগে হালকা হালকা করে দেখে নিই, তারপরে আমরা সাবজেক্টের মধ্যে ঢুকি। প্রথমে ওয়াই উই নিড দেম, এটা যদি খুব খেলার ছলে বলতে হয় তাহলে বলতে পারো যে ইট হেল্পস আস টু ভিজুয়ালাইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং। এটা ভিজুয়ালাইজ করতে পারে, দেখতে সাহায্য করবে তোমাকে। আর সেকেন্ড কথা, আর যদি একটু ভালো মতো বলতে হয় তাহলে তুমি বলতে পারো পারপাস অফ সেট মিনস হচ্ছে পারপাস অফ সেট ইজ টু হাউস এ কালেকশন অফ রিলেটেড অবজেক্টস। হাউস এ কালেকশন অফ রিলেটেড অবজেক্টস মিনস ওরা সেই সমস্ত এলিমেন্টকে একসাথে একটা গ্রুপের আকারে রাখবে বা রাখতে চায় যারা কিনা সামহাউ রিলেটেড টু ইচ আদার। ঠিক আছে? অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি প্রোভাইডস আ স্ট্রাকচার অফ ডিসক্রিট ম্যাথমেটিক্স। ক্লিয়ার? সোজা কথায় যেগুলো নিয়ে আমি যে সমস্ত ম্যাথমেটিক্যাল ফান্ডা নিয়ে আমি কাজ করব সেগুলোকে টু সাম এক্সটেন্ট ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে হচ্ছে সেট, এবং সেট একটা স্ট্রাকচার তৈরি করে দেবে, যে স্ট্রাকচারটা তুমি জিনিসটাকে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা ভিজুয়ালাইজ করার জন্য ইউজ করবে। আচ্ছা, গেল। এবার সেকেন্ড কথা হচ্ছে হোয়াট ইজ সেট। সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ আনঅর্ডার্ড ডিস্টিংক্ট অবজেক্ট। Set is a well-defined collection of unordered distinct objects. These are the three very important part of that definition of set. Set is a collection of well-defined unordered distinct objects. এটা মানেটা কি? well-defined বলতে কি বোঝায়, unordered বলতে কি বোঝায়, বা distinct বলতে বা কি বোঝায়। ধরো এটাতে যাচ্ছি, আমি এটাকে টার্মকে এক্সপ্লেন করবো, তার আগে আমি একটা জিনিস একটু এক্সপ্লেন করে নিই ছোট্ট করে। হাউ উই জেনারেলি রিপ্রেজেন্ট দেম। একটা সেটকে আমরা সাধারণত কীভাবে লিখি? আমরা সেটকে লেখার জন্য আমরা সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ করি, এ বি সি পি কিউ এক্স ওয়াই হোয়াট এভার ইট ইজ। ক্লিয়ার? আর এর এলিমেন্টকে যখন আমি লিখবো তখন আমরা সবসময় স্মল লেটার ইউজ করবো, ছোটো হাতের এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো ইউজ করবো। ক্লিয়ার? সাপোজ ধরো, এবং whenever we are writing a set, suppose A is a set, all the elements of the set A are to be enclosed by second bracket or curly bracket and separated by commas like this one. এখানে যেমন লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এলিমেন্টগুলো, এবং এ বি এবং সি কমা দিয়ে সেপারেট করা আছে। এরা যে এই তিনটে হচ্ছে এই সেটের এলিমেন্ট। দ্যাট মিনস এ ইজ আ সেট অফ এ কমা বি কমা সি। হলো? এবার আমি যদি বলি যে whether A belongs to the set A or not, A belongs to the set A means A is a member of A, and if it is not a member of A, then we write it like X doesn't belongs to A. এই হচ্ছে মোটামুটি সিম্পল ওয়েতে কী করে আমি একটা সেটকে রিপ্রেজেন্ট করি বা সেটের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি সেটাই বললাম। আচ্ছা, এবার আমি যেটা যাচ্ছি আগেরটাতে যাই। সেট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড আনঅর্ডার্ড ডিস্টিংক্ট অবজেক্টস। এর মানে কি? আনঅর্ডার্ড ডিস্টিংক্ট অবজেক্ট এগুলোকে আগে দেখিনি। আনঅর্ডার্ড ইন দ্য সেন্স, আমি যদি বলি সে 1, 2, 3, 1, 2, 3, এই সেটটাও যা মিন করবে 2, 1, 3 এই সেটটাও একই মিন করবে, অর্থাৎ অর্ডারের উপর ডিপেন্ড করবে না। How they are being arranged in the second bracket, that doesn't matter.
একের পরে দুই, দুইয়ের পরে তিন লিখতে পারো, দুইও আগে লিখতে পারো, তিনও পরে লিখতে পারো, খুব স্বাভাবিকভাবে। আমি যদি বলি যে রাম শ্যাম যদুর একটা দল, না বলে শ্যাম রাম আর যদুর দল যদি বলি, দলটাকে চেঞ্জ হয়ে যাবে? হবে না তো। দ্যাট মিনস ইট ইজ আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্টস। ডিস্টিংক্ট অবজেক্ট মিনস, সাপোজ ধরো আমার মানি ব্যাগে 2 1 টাকা আছে আর 3টে 2 টাকা আছে। এবার আমরা যদি বলে যে রাইট ডাউন দ্য ডিনোমিনেশন, রাইট ডাউন দ্য সেট অফ ডিনোমিনেশনস অফ কয়েন্স দ্যাট ইউ আর হ্যাভিং, তাহলে আমি খালি লিখবো 1 আর 2, রিপিটেড এন্ট্রিজ হবে না। 2 1 আছে না, 2 1 লিখবো না, ডিস্টিংক্ট এলিমেন্টস হতে হবে। 2 1 জন্য একটা এই একটা 2 টাইমস আছে, এই 2 3 টাইমস আছে, সুতরাং ওই কতবার আছে রিপিট হচ্ছে সেটা আমি লিখবো না। বাই সেইং দ্যাট আনঅর্ডার্ড মানে হচ্ছে 1 2 3 2 1 3 অল আর সেম। ডিস্টিংক্ট মানে হচ্ছে একই জিনিস বারবার করে রিপিট করবো না, একই জিনিস একটা জিনিস একবারই এন্ট্রি নেবে আর নেবে না। ক্লিয়ার? এই দুটো বোঝা গেল ডিস্টিংক্ট মানে কি আর আনঅর্ডার্ড মানে কি। আচ্ছা, এবার হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড কথাটা কীরকম? কিছু রিলেটিভ ওয়ার্ডস আমরা ইউজ করি যার কোনো মেজারমেন্ট হয় না। যেমন আমি যদি বলি টল, কথাটা যদি বলি group of the set of all tall students of your class যদি বলা হয়, সমস্ত লম্বা লোকের সেট যদি বলা হয়, তোমার ক্লাসে সমস্ত লম্বা লোকের ছেলেদের সেট, তাহলে তুমি কাদেরকে এন্ট্রি দেবে, মানে কোন উচ্চতার লোক ছেলেপেলেকে তুমি এন্ট্রি দেবে। এমন তো কোনো থামরুল নেই যে 6 ফুট হতে হবে তাকে লম্বা বলা হবে, 5 ফুট 9 ইঞ্চি হলে বলা যাবে না। ব্যাপারটা খুব রিলেটিভ। মানে আমি যদি নিজে 5 ফুট 3 ইঞ্চির একজন লোক, 5 ফুট 6 ইঞ্চির একজন লোক হয়, তাহলে আমার কাছে 5 ফুট 7 ইঞ্চি টল এনাফ, অ্যাজ বিকজ হি ইজ টলার দেন মি, তাই কি না? তার মানে টল বললে পরে নতুন কিছু আমার মাথায় আসছে না, অর্থাৎ আমার মধ্যে সবসময় একটা কনফিউশন কাজ করবে যে আমি একে নেবো কি নেবো না। উই আর নট ভেরি মাচ সার্টেন whether they are to be included in that set or not, তাই কি না? তো ঠিক একইভাবে এই কথাটাকে, দ্যাট মিনস দ্য মেম্বার্স অফ দ্য সেটস আর নট ওয়েল ডিফাইন্ড, সুসংগত না। এবার আমি যদি এই কথাটার সাথে এরকমভাবে অ্যাড করি, set of all boys, all tall boys, suppose set of all tall boys whose height is greater than or equal to 5 foot 8 inches. আমি বললাম যে আমাদের ক্লাসের সমস্ত লম্বা ছেলেদের সেট যাদের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি বা তার বেশি। এইবার কিন্তু খুব সাডেন ওয়েতে 5 ফুট 7 ইঞ্চি ছেলেটাকেও তুমি দেবে না, না তুই হবি না, তুই থাকবি না। খুব পরিষ্কার বলো 5 ফুট 9 ইঞ্চি, হ্যাঁ ওয়েলকাম, পরিষ্কার কি না? নাও দে আর ওয়েল ডিফাইন্ড, now we are actually very much certain about the inclusion and exclusion of the element of a particular element. Clear? এই হচ্ছে ওয়েল ডিফাইন্ডের বক্তব্য। আমি যদি বলি যে সেট অফ অল ভাওয়েলস, P is the set of all vowels, তাহলে আমি খুব পরিষ্কার যে এর মধ্যে কারা থাকবে, A E I O U। দ্যাট মিনস আমি if we say that P is the set of all vowels, তাহলে আমি পরিষ্কারভাবে বলতে পারি L doesn't belongs to P and O belongs to P। ক্লিয়ার? এই হচ্ছে ওয়েল ডিফাইন্ডের বক্তব্য। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে why we need it, এটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য একটা টুলস বলতে পারো, খুব সিম্পল ওয়ার্ডে। তারপর নিজের মধ্যে একটা আইডিয়া ডেভেলপ করবে যত আমরা এগোবো। ক্লিয়ার? হোয়াট ইজ সেট আমি সেটাও দেখলাম, ওয়েল ডিফাইন্ড, আনঅর্ডার্ড, ডিস্টিংক্ট অবজেক্টস, হাউ উই রিপ্রেজেন্ট দেম ইন আ সিম্পল ওয়ার্ডস। টু রাইট ডাউন আ সেট উই ইউজ capital letter, and to denote the elements of the set we use small letters, and we always write the elements of the set enclosed by second bracket separated by commas. এবার আমরা খুব অর্থোডক্স ওয়েতে একটা সেটকে যে দুরকমভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই দুটো সম্বন্ধে পড়ি। একটা হচ্ছে সেটকে রিপ্রেজেন্ট করার জন্য দু রকমের পদ্ধতি আমরা ইউজ করি, একটা হচ্ছে রোস্টার মেথড বলে আর টেবুলার মেথড বলে, আর সেকেন্ড ওয়ান হচ্ছে সেট বিল্ডার মেথড বা প্রপার্টি বেসড মেথড। টেবুলার মেথড মানে হচ্ছে ছকের আকারে লেখা,
বা রোস্টার মেথড মানে ছকে রাখায় লেখা, মানে অর্থাৎ যেখানে আমি ইন্ডিভিজুয়াল এন্ট্রিগুলোকে দেখতে পাবো। আর সেট বিল্ডার মেথড মানে হচ্ছে প্রপার্টি বা ধর্মের উপর ভিত্তি করে লেখা। আমি প্রথমে বলেছিলাম যে সেট ইজ আ কালেকশন অফ রিলেটেড অবজেক্টস in a simple sense. Related objects, that means they are related by a property which is common to them. তাহলে ওই প্রপার্টিটার উপর বেস করে আমি যদি লিখতে পারি, দ্যাট মিনস সেট বিল্ডার প্রসেস মেথড। আর যেমন ধরো আমি বললাম A is a set, আমি সবসময় এই নিচে দেবো না, ব্যাপারটা এরকম হওয়ার কোনো কারণ নেই যে সবসময় এই লিখতে হবে। A is a set and X is a member of A such that, এটাকে এইভাবেও লেখা হয়, কোনো কোনো বইয়ে আবার এটাও ইউজ করে এরকম লিখে, কোনো কোনো সময় এরকমভাবে লেখা হয় such that, মানে এবার X X এর প্রপার্টিটাকে ইনডিউস করবো। A is a set and X is a member of A such that X free, তার মানে কি, and X is an integer, integer মানে তো বুঝো পূর্ণ সংখ্যা। তাহলে পরে লেখা হয়ে গেল, তাহলে X হচ্ছে একটা ইন্টিজার হবে এবং কোথায় থাকবে 1 থেকে 3 এর মধ্যে ইনক্লুডিং 1 and 3। এবার এইটা হচ্ছে প্রপার্টি বেস মেথড, কারণ কি আমি এই সেটের মেম্বারদেরকে দেখেছিলাম, দেখে নিয়ে বুঝতে পেরেছিলাম যে এর মধ্যে যারা যারা থাকে তারা সবাই ইন্টিজার হয়, তাহলে আমি লিখলাম যে X is an integer। তারপরে বললাম যে এই সেটের মধ্যে যারা যারা থাকে তাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 3, এর বেশি হবে না, 3কে এক্সিড করে যাবে না, বিলংস টু লাইজ ইন বিটুইন 1 and 3। ক্লিয়ার তো? এবার এইটা হচ্ছে সেট বিল্ডার মেথডে লেখা বা প্রপার্টি বেস মেথডে লেখা। এবার এই সেটটাকে যদি আমি টেবিলের মেথডে লিখি, তাহলে আমি বলবো যে A ইকুয়ালস টু কত লিখবো, 1 লিখবো, 2 লিখবো আর 3 লিখবো। দ্যাট ইজ দ্য টেবিলের মেথড অর রোস্টার মেথড। ক্লিয়ার তো? আচ্ছা, এইবার আমাকে যদি বলে ধরো B ইকুয়ালস টু সে আমি বললাম 2, 3, 5, 7, এটা সেট বিল্ডার মেথডে লেখা হলো না টেবিলের মেথডে লেখা হলো? যেহেতু আমি ইন্ডিভিজুয়াল এন্ট্রিগুলোকে দেখতে পাচ্ছি, তার মানে এটা সেট বিল্ডার মেথড না। কোনটা রোস্টার মেথড বা টেবিলের মেথড? এটাকে সেট বিল্ডার মেথডে লিখতে বললো। তাহলে আমাকে এখন কী করতে হবে, এদের মধ্যে কোনো কমন প্রপার্টি আছে কিনা সেটা দেখতে হবে। তুমি খেয়াল করে দেখো 2, 3, 5, 7 অল আর প্রাইম নাম্বারস, মানে মৌলিক সংখ্যা, অ্যান্ড রেঞ্জেস বিটুইন 1 and 10, মানে 1 থেকে 10-এর মধ্যে থাকা যে কোনো প্রাইম নাম্বার। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকমভাবে যে B is a set and say Y is a member of B such that Y is a prime number and 1 Y less than 10 equals to, কোনো যায় আসে না? হলো? আচ্ছা, ব্যাপারটাকে আর একটু ইজি করার জন্য একটা এক্সাম্পল নিলাম। ধরো এরকম কথা আমি বললাম, বললাম যে P is a set 1, -2, 3, -4, 5, -6 এইভাবে চলছে। এটা টেবুলার মেথডে লেখা হয়েছে না সেট বিল্ডার মেথডে লেখা হয়েছে? টেবুলার মেথডে লেখা হয়েছে বা রোস্টার মেথডে লেখা হয়েছে, তাই কি না? তো এবার আমাকে বললো যে এই সেটটাকে সেট বিল্ডার মেথডে লেখো। আবার আর একটা সেট বললো যে সাপোজ Q, বললাম যে -1, 2, -3, 4, -5, 6, এটাকেও, এটা তো রোস্টার মেথডে লেখা হয়েছে, এটাকে টেবুলার মেথডে লেখো। তো কীভাবে লিখবো? ফার্স্টে আমরা এটাকে কাউন্টার করি। তুমি খেয়াল করে দেখো, দিজ আর অল ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস মানে কি? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই। কিছু ইউনিভার্সাল নোটেশন আছে যেগুলো কিনা আমরা সেট নিয়ে পড়ার সময় হোক বা অন্য ক্ষেত্রে আলোচনা করার সময় হোক, ওগুলোকে আমরা ইউজ করি। স্ট্যান্ডার্ড নোটেশন, কিছু সেট আছে যেগুলো স্ট্যান্ডার্ড সেট, তাদের জন্য যে নোটেশনগুলো ইউজ করা সেগুলো স্ট্যান্ডার্ড নোটেশন। সেগুলো কি? রিয়েল নাম্বার,
সেট অফ রিয়েল নাম্বারসকে আমরা কী দিয়ে লিখি? আর দিয়ে লিখি। আমি এইভাবে লিখছি এই কারণে, কারণ বইয়ে যখন তুমি দেখবে যে বইগুলো বইতে লেখা থাকবে যেগুলো ইউনিভার্সাল নোটেশন, সেগুলো বোল্ড ওয়ার্ডে লেখা থাকে, বোল্ড করা থাকে। তো আমি তো বোল্ড করাটা কষ্টসাধ্য, এরকম করে করাটা খুব কষ্টসাধ্য, তাহলে আমরা ওইভাবে লিখি। তো এটা বোঝানোর জন্য যে এটা উই আর ইউজিং আ স্ট্যান্ডার্ড নোটেশন, ঠিক আছে? আর ইজ দ্য সেট অফ রিয়েল নাম্বারস। আচ্ছা গেল। এবার তোমাকে যদি বলা হয় রিয়েল নাম্বার মানে কি, রিয়েল নাম্বার মানে কি, এবার এটা যদি আমি সেট বিল্ডার মেথডের মাধ্যমে লিখি, এক্স ইজ দ্য মেম্বার অফ আর সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। খুব সংক্ষেপে যদি বলতে হয় হোয়াট ইজ রিয়েল নাম্বার, তার মানে রিয়েল নাম্বার মানে হচ্ছে এমন সংখ্যা যাকে স্কোয়ার করলে মানে বর্গ করলে সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আসবে। কেন আসবে? তুমি তোমার রিয়েল নাম্বার বলতে কী বলতে পারো? -1 বলতে পারো, 2 বলতে পারো, -1/3 বলতে পারো, 0.3 রেগারিং বলতে পারো, যা ইচ্ছে বলতে পারো। তুমি যে খেয়াল করে দেখো এদের যাদেরকে ইচ্ছে স্কোয়ার করো কোনো সময় নেগেটিভ হয়, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়। কারণ এগুলোকে যে কোনো একটাকে তুমি যদি স্কোয়ার করো কী পাবো? সবগুলোকে স্কোয়ার করলে কী পাবো? সবসময় পজিটিভ পাবো। অ্যান্ড দের ইজ আনাদার নাম্বার দ্যাট মিনস 0। 0কে স্কোয়ার করলে কী পাবো? পাওয়া যায় 0কে স্কোয়ার করলে পাওয়া যায় 0। তার মানে 0 ইজ দ্য অনলি রিয়েল নাম্বার হু স্কোয়ার ইজ 0। এছাড়া 0কে বাদ দিলে পরে আদার দ্যান 0 স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার অলওয়েজ পজিটিভ, তাই তো? তার মানে আমি বলতে পারি যে স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার অলওয়েজ বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 ইফ দ্য স্কোয়ার অফ আ নাম্বার ইজ নট গ্রেটার দেন 0, লাইক সাপোজ √/-2। আমি যদি এটাকে স্কোয়ার করি কী পাবো? -2। দ্যাট মিনস দিস ইজ নট রিয়েল। একটা যে এইটুকুন বলার যোগ্যতা আমার আছে যে এটা রিয়েল না, এটুকুন বলতে পারবো, কারণ এটা স্কোয়ার করলে নেগেটিভ আসছে। হ্যাঁ, এবার রিয়েল না তাহলে কী, এটা কী নাম সেটা আমরা পড়ে দেখবো, আমাদের সিলেবাসে আছে, আপাতত ওখানে যাচ্ছি না। তার মানে উই আর ডিলিং উইথ অনলি দোজ নাম্বারস হিয়ার হু স্কোয়ারস আর পজিটিভ অর 0। গেল রিয়েল নাম্বার গেল। এবার ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্সকে কী দিয়ে লিখি আমরা? এটাকে আমরা জেড দিয়ে লিখি, অর আই দিয়েও লেখা হয় কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, ন্যাচারাল নাম্বারসকে কী দিয়ে লেখা হয়? এন দিয়ে লেখা হয়। আচ্ছা, র্যাশনাল নাম্বারকে কী দিয়ে লেখা হয়? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর র্যাশনাল নাম্বার মানে হচ্ছে মূলত সংখ্যা। র্যাশনাল নাম্বার কী দিয়ে লেখা হয়? র্যাশনাল নাম্বারকে লেখা হয় হচ্ছে কিউ দিয়ে। যদি ইউনিভার্সাল নোটেশন কিউ দিয়ে লিখে। আচ্ছা, ইররেশনাল নাম্বার মানে অমূলত সংখ্যা, সেটাকে আমরা লিখি হচ্ছে কিউ, লিখে মাথায় একটা সি লিখি। পরে পড়বো একটু পরে, এই হিসাবটাতেই পড়বো, কিউ কমপ্লিমেন্ট বলে আর কি। র্যাশনাল বাদে যেগুলো রিয়েল নাম্বারের মধ্যে কী কী থাকে? রিয়েল নাম্বারের মধ্যে থাকে হচ্ছে দুটো জিনিস, একটা থাকে হচ্ছে আইদার রিয়েল নাম্বার ইজ র্যাশনাল নাম্বার অর ইট ইজ অ্যান ইররেশনাল নাম্বার। এই দুটোকে যোগ করলে পরেই রিয়েল নাম্বার পাওয়া যায়। তার মানে আদার দেন র্যাশনাল নাম্বার মানে ইররেশনাল নাম্বার, আদার দেন ইররেশনাল নাম্বার মানে হচ্ছে র্যাশনাল নাম্বার। ক্লিয়ার তো? এই কতগুলো স্ট্যান্ডার্ড নোটেশন। এছাড়াও আমরা কমপ্লেক্স নাম্বারকে আমরা সেট অফ কমপ্লেক্স নাম্বারের সেটকে আমরা বলি হচ্ছে সি দিয়ে। আপাতত এই করে থাক। ক্লিয়ার তো? কারণ আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব, তার আগে দেখে নিই একবার যে কতগুলো স্ট্যান্ডার্ড নোটেশন আমরা ইউজ করি। যেমন রিয়েল নাম্বারের জন্য আর, ইন্টিজারের জন্য জেড বা আই, ন্যাচারাল নাম্বারের জন্য এন, র্যাশনাল নাম্বারের জন্য কিউ, ইররেশনাল নাম্বারের জন্য কিউ কমপ্লিমেন্ট ইউজ করি। ক্লিয়ার তো? কিউ প্রাইমও ইউজ করেন এক সময়, কিউ প্রাইমও লিখে অনেক বই। আচ্ছা, এইবার যেখানে ছিলাম আর কি, যে এই সেটটাকে আর এই সেটটাকে সেট বিল্ডার মেথডে লিখতে হবে। কীভাবে লেখা যাবে? কিউ, যেটা বলছিলাম দেখো, অবজারভেশন কি বলে যে প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বার 1, 2, 3 মাইনাসগুলো বাদ দিলে, ইররেসপেক্টিভ অফ দেয়ার সাইন, উই ক্যান সে দ্যাট অল দ্য এন্ট্রিজ অফ দ্য সেট কিউ আর ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস 1, 2, 3, 4, 5, 6 অল। তারপরে আমি বলতে পারি যে এক্স ইজ এ মেম্বার অফ কিউ সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু, কি বলবো, -n বলবো। আমি যদি -n বলি তাহলে তো এর ভ্যালু 1 দিলে -1 হবে, মিলল। 2 হলে -2 হবে, -2 তো নেই এখানে। তার মানে কি মাইনাস প্লাস অল্টারনেট প্লাস মাইনাস হচ্ছে। তাহলে এটাকে কীভাবে লেখা যেতে পারে? দেখো তো এরকম লেখা যায় কিনা, -1 into n।
এই যে -1^n কাজ কী হবে, প্লাস বা মাইনাস প্রডিউস করা অল্টারনেটলি। এন এর ভ্যালু যখন 1 অ্যাসাইন করবো তখন মাইনাস আসবে, এন এর ভ্যালু যখন 2 অ্যাসাইন করবো তখন প্লাস আসবে, 3 এ মাইনাস আসবে, 4 এ প্লাস আসবে, তাই তো? তার মানে এর -1 মাথায় যদি ইভেন পাওয়ার থাকে তার মানে প্লাস আসবে, আর অড পাওয়ার থাকলে মাইনাস আসবে। যেমন অডে মাইনাস হচ্ছে, ইভেনে প্লাস হচ্ছে, এটা লিখলাম। অ্যান্ড n belongs to the set of natural number. এবার ক্লিয়ার হলো? n is the set of natural number, n মানে natural number, n is the form of q. Now suppose we are asked to find out the set builder form of that set q, p. Here also we can notice that all the entries, irrespective of their sign, all the entries of that set p are natural number 1 2 3 4 5 6 and so on. এবার প্রশ্ন হচ্ছে আগেরটার সাথে একটা ডিফারেন্স কোথায়? আগে অডে মাইনাস হচ্ছিল, ইভেনে প্লাস হচ্ছিল, এখানে অডে প্লাস হচ্ছে, ইভেনে মাইনাস হচ্ছে। তাহলে আমি যদি আগের মতো করে কপি করার চেষ্টা করি, তাহলে আমি যদি বলি সাপোজ y ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n ইন্টু n, ইন দ্যাট কেস আমি যদি 1 পুট করি তাহলে কত আসবে? এটা মাইনাস আসবে, এটা 1 -1 হয়ে যাবে, প্রথমেই মিলছে না, প্লাস করতে হবে। তাহলে কি করা যায়? এবং করা যায় না, 1 পুট করলে এটা 0 হবে, সামথিং টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, এটা 1 হয়ে গেল। 2 পুট করলে এটা 1 হবে, 1 পুট করলে মাইনাস আসবে 2। সেট অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা তো আমরা করিনি, তাহলে সেট অ্যালজেব্রা যখন এসেছি, তাহলে সেট অ্যালজেব্রার কিছু লোকজনের নাম জেনে নেওয়া হলো। অর্থাৎ কিছু সেট আছে যেগুলোকে আমরা নাম ধরে ডাকবো। এমনি মিসলেনিয়াস সেট তো আছে, যেমন সেট অফ ভয়েসের নাম কোনো ঠিকঠাক নেই। আমি আজকে সেট অফ ভয়েসের সেটটাকে আমি নাম দিলাম এ, তুমি যখন পড়াবে তুমি যখন বলবে বি, আর একজন পড়ালে বলবে পি, এরকম হবে। আমি যদি বলি যে সেট অফ রিভার্স অফ ইন্ডিয়া, তার কোনো স্ট্যান্ডার্ড কোনো নাম টাম নেই, সে কেউ এক্স দিতে পারে, কেউ পি দিতে পারে। বোঝা গেল কি বললাম? তো কিছু সেট আছে যাদেরকে আমরা নাম ধরে ডাকি, অর্থাৎ নাম দিয়ে রেখেছি আর কি। সিঙ্গেলটন সেট আছে, তারপরে নাল সেট বা এমটি সেট আছে, বা ভয়েড সেট, সাবসেট, সুপারসেট, ইকুয়াল সেট, ইকুইভ্যালেন্ট সেট আছে। তো এইভাবে এগুলো সবগুলো আছে। তাহলে আমরা এক এক করে এখন এক একটা করে নাম পড়ি, আর সেগুলো বলতে কী বুঝি সেগুলোকে দেখি। সিঙ্গেলটন সেট কি? সিঙ্গেলটন সেট হচ্ছে এমন একটা সেট যে সেটের মেম্বার একজনই হবে, one and only one member. X is a real perfect square in between 2 to 8. Set লিখে রাখি। বললাম A is a set and X is a member of A such that X is a real number first, আর সেকেন্ড হচ্ছে X is a perfect square and it ranges from 2 to 8. 2 থেকে 8 এর মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে? জাস্ট a single element, that is 4. ক্লিয়ার? দ্যাট মিনস সিঙ্গেলটন সেট। আমি যদি বলি যে একটা ক্যালেন্ডার ইয়ারে সেই সমস্ত মাসের মান্থের সেট আর কি, যেই মাসগুলোতে 28 ডেজ আছে, তাহলে ওটাকে যদি আমি বলি সাপোজ এক্স বলি সেটটা, তখন ওখানে কী থাকবে? শুধু ফেব্রুয়ারি থাকবে, আর কিছু থাকবে না। দিস আর দ্য সিঙ্গেলটন সেট গেল। আচ্ছা, এইবার হচ্ছে নাল সেট। নাল সেট মানে কি? হ্যাভিং নাথিং ইন ইট। নাল বা ভয়েড সেট বা এমটি সেট বলি। ক্লিয়ার তো? এটাকে আমরা দুরকমভাবে ডিনোট করি। একটা হচ্ছে এরকমভাবে লিখতে পারি, কার্লি ব্র্যাকেট হ্যাভিং নাথিং ইন ইট, বা এটাকে আমি ফাই সেটও বলি। ফাই মানে ভয়েড সেট বা নাল সেট, নো এলিমেন্ট ইজ দেয়ার। যেমন আমি যদি বলি এমন মাসের সেট যেই মাসে 32 ডেজ আছে, ইংলিশ ক্যালেন্ডারে এমন মাসের সেট যেই মাসে 32 দিন আছে, তাহলে কি কোনো মেম্বার পাবে না। আমি যদি বলি all prime numbers in between, suppose all prime numbers between 8 to 10, 8 থেকে 10 এর মধ্যে তো 8 থাকে, 9 থাকে, 10 থাকে, এরা কি কেউ প্রাইম নাম্বার? একজনও না।
নয়তো না, 3 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে কি কোনো প্রাইম নাম্বার পাবো না। তো দ্যাট মিনস ইট ইজ এ 5 সেট। তাহলে 5 সেট মানে এমন একটা সেট যে সেটের মধ্যে কোনো মেম্বার থাকবে না, দ্যাট ইজ 5 সেট। ওটাকে আমরা এইভাবেও লিখি বা এইভাবেও লিখি। তবে এখানে একটা নোট আমি দিয়ে রাখবো যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা আর এইটা, এই দুটো জিনিস কিন্তু সেম না, এই দুটো জিনিস কিন্তু সেম না। মানে আমি যদি বলি ধরো একটা বক্স আছে, বক্সের মধ্যে খেয়াল করো, মনে করো একটা রেড কালারের বল আছে, একটা ধরো ব্ল্যাক বল আছে, আর ধরো ব্লু কালারের বল আছে। ধরো একটা রেড কালারের বল আছে, একটা ব্লু কালারের বল আছে, একটা ব্ল্যাক কালারের বল আছে। এইবার তাহলে এই বক্সটাকে আমি একটা সেটের মতো করে বলতে পারি। কারণ আমি যদি বলি সেটটার নাম যদি বলি এ ইজ এ সেট containing 3 balls, red, black and blue, তাই কি না? এবার তারপরে 5 সেটকে আমি বলতে পারি এমন একটা বক্স যার মধ্যে কিচ্ছু নেই। 5 সেট আমি কি বলতে পারি যে 5 সেটের মধ্যে 5 সেট হচ্ছে এমন একটা বক্স যার মধ্যে কিচ্ছু নেই। এইবার তার মানে এইটা মানে কি হবে? এটা মানে হচ্ছে বক্সের ভেতরে আর একটা বক্স, সেটের ভেতরে আর একটা সেট, যেই একটা সেটের ভেতরে আরেকটা সেট, প্রথম সেটের ভেতরে সেকেন্ড একটা সেট ঢুকিয়ে রাখলাম, যেই সেকেন্ড সেটের মধ্যে কিচ্ছু নেই। তার মানে এবার এই জিনিসটা, অর্থাৎ ওই যেটা দেখলে আর কি, তার মধ্যে তাহলে তোমার এই যে জিনিসটা আর এই জিনিসটা এই দুটো কি সেম? কোনো দিনই না। তার মানে এইটা আর এটা কোনো দিনই সেম না। ক্লিয়ার তো? কিছু লজিক্যাল এরার থেকে যায় বুঝতে গিয়ে, তার জন্য ওই জায়গাগুলোকে স্ট্রেস দিচ্ছি আর কি। তাহলে 5 সেট গেল, নাল সেট, এই সিঙ্গেলটন সেট গেল, আর গেল হচ্ছে আমাদের 5 সেট গেল। এবার যেটা করবো সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট দেখলাম, 5 সেট দেখলাম, এইবার দেখবো হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি? কোনো একটা ডিসকাশন হচ্ছে মনে করো, এবং সেই ডিসকাশনে আমরা 3টে সেট নিয়ে আলোচনা করছি, কথা ধরো এ বি সি নিয়ে আলোচনা করছি। এবার এমন একটা সেট যে সেটের মধ্যে এই 3টে সেটই থাকবে। যেমন কথা আমি ধরো বললাম যে আমি জলপাইগুড়ির সমস্ত ডক্টরসদের সেট বললাম হচ্ছে এ, জলপাইগুড়ির সমস্ত স্টুডেন্টদের সেট বললাম ধরো বি, আর ধরো আমি বললাম জলপাইগুড়ির সমস্ত অ্যাডভোকেটদের সেট হচ্ছে ধরো বললাম সি। এটা হচ্ছে ডক্টরদের সেট, এটা হচ্ছে তোমার কাদের সেট বললাম, স্টুডেন্টদের সেট, আর এটা হচ্ছে সমস্ত অ্যাডভোকেটদের সেট। ক্লিয়ার তো? 3টে সেট গেল। এইবার এই যে ডিসকাশনটা চলছে, তাহলে এই 3টেকে যদি আমাকে কোথাও একটা জায়গায় আঁকতে হয়, তাহলে এমন একটা জায়গায় আঁকতে হবে যার মধ্যেই এরা থাকে। তার মানে আমি এইটাকে কি বলতে পারি? এইটাকে বলতে পারি না আমি যে জলপাইগুড়ির সমস্ত লোকের সেট, এটা তো জলপাইগুড়ির সমস্ত লোকের সেট। আমি যদি বলি এইটা হচ্ছে জলপাইগুড়ির সমস্ত লোকের সেট, তার মানে এর মধ্যে ডাক্তারদের সেটটা এর ভেতরে থাকবে, অ্যাডভোকেটদের সেটটা এর ভেতরে থাকবে, স্টুডেন্টদের সেটটা এর ভেতরে থাকবে। এইবার নট নেসেসারি যে এমন স্টুডেন্ট তো আছে যারা কিনা ডাক্তারি পড়ছে, বা এমন স্টুডেন্ট আছে যে ওই ল নিয়ে পড়াশোনা করছে, তাই কি না? তার মানে কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাডভোকেট হতে পারে, কিছু স্টুডেন্ট আছে যারা ডক্টর হতে পারে। তার মানে এরা ডিসজয়েন্ট হবে কি? হবে না। কমন সেন্স ইউজ করো, মানে কিছু কমন এলিমেন্ট আছে যারা কিনা একই সাথে সাইমালটেনিয়াসলি ডক্টরের রোলও প্লে করতে পারে বা স্টুডেন্টের রোলও প্লে করতে পারে। মানে দে আর ইনক্লুডেড অ্যাজ আ ডক্টর অর অ্যাজ আ স্টুডেন্ট। বোঝা গেল কি? বলতে মানে ডিসজয়েন্ট হবে না। এই যে ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, এইটাকেই বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ক্লিয়ার তো? এই যে এমন একটা সেট যেটা কিনা এই 3টাকে কন্টেন্ট করে থাকে, এই যে এই গোটা সেটটাকে আমি নাম দিলাম হচ্ছে জলপাইগুড়ি সমস্ত লোকের সেট। এবার তুমি না বলে এটাকে তুমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত লোকের সেট বললেও হতে পারতো, বা পৃথিবীর সমস্ত লোকের সেট বললেও, ইন্ডিয়ার সমস্ত লোক বা পৃথিবীর সমস্ত লোকের সেট বললেও হতো। অর্থাৎ সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউনিক হবে না, খালি এই প্রপার্টিটা ওর মধ্যে থাকতে হবে যে সমস্ত সেট নিয়ে আমি আলোচনা করছি বা ডিসকাস করছি তারা যেন ওর মধ্যে এন্টারলি উইদিন দ্যাট সেট হয়।
ক্লিয়ার তো? এবং আমরা ইউনিভার্সাল সেটকে সাধারণত ইউ দিয়ে লিখি, এস দিয়েও লিখি, ম্যাথমেটিক্যাল ডিসকাশনই বলি। কোনো একটা ম্যাথমেটিক্যাল ডিসকাশনের ক্ষেত্রে আমরা যে সমস্ত সেট নিয়ে কালচার করব, সেই সমস্ত সেটগুলো এন্টায়ারলি যে সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে আমি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে পারি। এবার ইউনিভার্সাল সেটের মর্যাদা দেওয়ার জন্য জাস্ট এইটুকুন প্রপার্টি থাকলে পরেই হবে। অর্থাৎ ইউনিভার্সাল সেট হিসেবে আমি এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, ইউনিক না। বোঝা গেল ক্লিয়ার? আচ্ছা গেল। ভেন ডায়াগ্রাম যেহেতু জানি, আমি ধরো এরকম একটা কথা বললাম, ধরো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। অর্থাৎ আমি এখন যে আলোচনা করবো, যে সমস্ত সেট নিয়ে আলোচনা করবো, তারা এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ক্লিয়ার? তো ইউ ইজ এ ইউনিভার্সাল সেট। এবার সে এখানে এই একটা সেট আছে, আর কথা ধরো বি আর একটা সেট আছে। এবার আমি কি বললাম, যে আমি বলছি ধরো এ ইজ আ সাবসেট অফ বি। দেখো তো এই ছবিটা দেখলে পরে তোমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। এইবার সেই আন্ডারস্ট্যান্ডিং এতে যদি সাবসেটের ডেফিনেশন লিখতে হয়, তাহলে কি লিখবো? অল দ্য এলিমেন্টস অফ এ আর এলিমেন্টস অফ বি। এই কথাটা যদি বলি যথেষ্ট। অর্থাৎ এ এর সমস্ত মেম্বার দেখো বি এরও মেম্বার, দেন উই ক্যান সে দ্যাট এ ইজ আ সাবসেট অফ বি। এবং এটাকে আমরা ডিনোট করি কীভাবে? এইভাবে ডিনোট করি। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এইবার এখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে, পরিষ্কার করে নাও। ইফ এ ইজ আ সাবসেট অফ বি, মানে এ কন্টেইনড ইন বি, এ কন্টেইনড ইন বি। ইন বি মানে হচ্ছে এ ইজ আ সাবসেট অফ বি। এ কন্টেইনড ইন বি মানে কি? এ এর সমস্ত মেম্বার বি এর মেম্বার, বাট নট নেসেসারি দ্যাট বি এর সমস্ত মেম্বার এর মেম্বার হবে। ওটা সম্বন্ধে কিছু বলেনি, ওটা প্রেডিক্টেবল না আপাতত। আচ্ছা, এবার আমাকে যদি খালি বলে দেয় যে এ ইজ আ সাবসেট অফ বি, তাহলে কি এর রিলেভেন্ট ডায়াগ্রাম কি শুধুমাত্র এটাই হবে, না এটাও হতে পারে? এইটা হলো ধরো বললাম বি, এটা না বলে এরকম বললাম এটাই এ এটাই বি, এটা এ এটা বললাম বি, আর না বললাম এটাই এ আবার এটাই বি, ইকুয়াল তো হতে পারে। তাহলে পরে তোমার সাবসেটের ডেফিনেশন স্যাটিসফাই করছে। দেখো তো এখানেও যদি এ আর বি দুজনই একই হয়, তার মানে এ সমস্ত মেম্বার বি মেম্বার অবশ্যই, তার মানে এ ইজ এ সাবসেট অফ বি বলতে পারি। ক্লিয়ার? আবার এখানে বলতে পারি হচ্ছে এখানেও এর সমস্ত মেম্বার বি এর মেম্বার, তার মানে কি এ ইজ এ সাবসেট অফ বি, মানে বি যদি বলা হয় তাহলে দুটো পসিবিলিটি অ্যারাইজ করতে পারে, আইদার দে আর ইকুয়াল উইথ ইচ আদার, আর নাহলে ইকুয়াল না। এখানে ইকুয়াল না, এখানে ইকুয়াল, তাই কি না? এইবার এই সিম্বলটার মধ্যে একটা মিনিংফুল ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে whenever we are writing it like this one, that means we are including the possibility that A may be equal to B or A fully contained in B. দুটো কেস আছে, আমরা এর মধ্যে দুটোকে এটাকে ব্রেক করলে পরে দুটো জিনিস হবে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা। এটাও হতে পারে বা এটা হতে পারে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু x ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, মানে কি x এর ভ্যালু 3 হতে পারে বা 3 এর বেশিও হতে পারে। দুটো কথা বলেন, যে কোনো একটা হলে পরে এটা হবে। তো ঠিক একইভাবে এই দুটোর মধ্যে একটা হলে পরে এইটা হবে, তাই তো? এইবার যদি ছবিটা আমাকে এরকম দেওয়া থাকে, তাহলে পরে কি এরকম লিখবো না এরকম লেখা কি ঠিক হবে? আমি তো দেখতে পাচ্ছি যে এ বি এর সাথে সমান না। এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমি তো এই ডায়াগ্রামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এ তো বি এর সাথে সমান না, তাই কি না? তাহলে তো এইটা লেখার কোনো মানে না, তাহলে কি অন্য কিছু লিখতে হবে? তখন বোঝে, তার জন্য আমরা ইউজ করি হচ্ছে এই নোটেশনটা, they are not equal. We are very much certain about the fact that A is not equal with B, but all the elements of A are the elements of B. That means A is a subset of B, but not equal with B. এইটা যদি বলা হয়, তাহলে এর জন্য যদি আমি লিখব, তার মানে এ এরকম যদি লিখি, তার জন্য ছবি শুধুমাত্র একটাই হবে, সেটা হচ্ছে এরকম আর এরকম। ভেতরেরটা হবে A আর এটা হচ্ছে B।
আর আমি যদি বলি এরকম, দ্যাট মিনস উই আর ইনক্লুডিং বোথ দ্য পসিবিলিটিস, দ্যাট মিনস এ বি এর সাথে ইকুয়াল হতেও পারে নাও হতে পারে, দুটো ক্ষেত্রেই হতে পারে, এটা অর এটা, দ্যাট মিনস এটা। কারণ whenever we are writing in that way, that means we are including the possibility to be equal with each other, and here we are nullifying the possibility that A and B are equal. A আর B equal যে এই সম্ভাবনাটাকে আমি নস্যাৎ করে দিচ্ছি, হবে না, A আর B equal হবে না, ক্লিয়ার? তো সেক্ষেত্রে এইটাকে বলা হচ্ছে, এরকম যদি নোটেশন থাকে, দ্যাট মিনস এরকম নোটেশন যদি আমি সার্টেন ওয়েতে লিখতে পারি, দ্যাট মিনস উই উইল সে দ্যাট A is the proper subset of B. প্রপার সাবসেট অফ বি, তার মানে কি সুপ্রিমেসি আছে এর, বি এর একটা সুপ্রিমেসি আছে, এখানে বি আর এ সমান সমান, ডেমোক্রেটিক ব্যাপারটা, সব কিছু সমান। তো এখানে একটা বি এর একটা সুপ্রিমেসি আছে, দ্যাট মিনস এইবার এ এই ডায়াগ্রামের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রপার সাবসেট অফ বি, এখানে কিন্তু এটা বি এর প্রপার সাবসেট না। এইখানে একটা নোটেবল ইস্যু, এভরি set is a subset of itself, হবে কি না? কারণ A is a subset of itself, এটা ট্রু না ফলস? 100 ট্রু। কেন? সাবসেটের ডেফিনেশন কি বলে? all the elements of A are to be the elements of B। তো এখানে all the elements of A are the elements of A, খুব স্বাভাবিক, A এর এলিমেন্ট হবেই, দ্যাট মিনস A is a subset of A, দ্যাট মিনস every set is a subset of itself। আচ্ছা গেল, এইবার আমাকে ধরো কথা বললো, এই যে সাবসেট করলাম আমি, এইবার এইটা যদি সাবসেট হয়, ইন দ্যাট কেস আমি এইটাকে বলবো যে সুপারসেট, এটা সাবসেট, এটা সুপারসেট, এটা কন্টেইনিং হবে, এটা কন্টেইন করবে। আচ্ছা গেল, এবার ধরো আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরো বললাম যে A ইকুয়ালস টু 1 2 3 আর 3, আর B একটা সেট নিলাম, সাপোজ ধরো 0 1 2 3 4 5। ছবি আঁকলে কি হবে? এরকম হবে, এখানে থাকবে 1 2 আর 3, এখানে থাকবে 0 আর 5, 4 আর 5, ক্লিয়ার? তো তার মানে এইবার এই সেটটা, এ সেটটা কি বি সেটের শুধু সাবসেট বলতে পারো হবে, নাকি না একটু বেশি বলতে পারো? প্রপার সাবসেট বলতে পারি, কেমন হচ্ছে সুপ্রিমেসি আছে, তাই তো? এইবার প্রপার সাবসেটের ডেফিনেশন কি বলা যেতে পারে? খুব বলছে A is said to be a proper subset of B if all the elements of A are elements of B, but there exist at least one element in B which is not belonging to A। দেখো দুটো পার্ট আছে, হ্যাঁ, প্রপার সাবসেটের ডেফিনেশন দিচ্ছি। তো প্রপার সাবসেট তার মানে আগে তো এটা সাবসেট, তারপর তো প্রপার সাবসেট, তার মানে আমি ডেফিনেশনের মধ্যে দুটো পার্ট রেখেছি। দেখো একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় আমি কি করলাম, এইটুকুন জায়গাটায় আমি ওকে এইটুকুন জায়গাটা, এইটুকুন জায়গাটা আমি কি করলাম, এ কে বি এর সাবসেট বানালাম, এ সাবসেট অফ বি বানালাম। কি বললাম? if all the elements of A are the elements of B, if all the elements of A are the elements of B, then we say that A is a subset of B। তাহলে সাবসেট হয়ে গেল এইটুকুন জায়গার মধ্যে, সাবসেটের ডেফিনেশনটাকে এখানে কোড করে দিলাম। এইবার এই সাবসেটটাকে প্রপার সাবসেট বানাতে হবে, তাহলে আর একটু কিছু এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি তো থাকবে। তো সেটা কি? দেয়ার এক্সিস্ট at least one element in B, at least one element, কমপক্ষে একটা থাকতে হবে, একটা বেশি থাকলে তো আরো ভালো, একটা থাকলে পরেই হবে।
there is at least one element in B which is not belonging to A. That means say এটা there is at least one element in B, say 4, যেটা B এর মেম্বার কিন্তু A এর মেম্বার না, তার মানে কি B একটু হলো larger than A. That means in that case we say that A is the proper subset of B. তার মানে A এর সমস্ত এলিমেন্ট B এর হবে কিন্তু B এর সমস্ত এলিমেন্ট A এর এলিমেন্ট হবে না, অর্থাৎ B তে কিছু মেম্বার থাকবে যারা এক্সক্লুসিভলি B এরই মেম্বার, A এর মেম্বার না। ক্লিয়ার তো? আচ্ছা, এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই সাবসেটের মধ্যেই, তাহলে সাবসেটের ডেফিনেশন তো ক্লিয়ার হলো, সাবসেটের ডেফিনেশন ক্লিয়ার হলো। সাবসেট যদি বলা হয় তাহলে সাবসেট দুটো রকম হতে পারে, এটাও হতে পারে এটাও হতে পারে। এইবার যদি এটা হয় তাহলে প্রপার সাবসেট, এটা হলে প্রপার সাবসেট না। তার মানে আমাকে যদি ছোট্ট করে একটা সেট বলে, ধরো বললাম এ আর বি আছে, এর সাবসেটগুলোকে লিখতে বলবো, তাহলে এর সাবসেট মানে কি, মানে আমি এখানে পাশাপাশি ছবিটা যদি থাকে এরকম এ আর বি, এর মধ্যে এ আর বি আছে, তাহলে এমন একটা সেট যদি থাকে যার মধ্যে শুধুমাত্র এ আছে, তাহলে সেটা এর সাবসেট হবে, হ্যাঁ কি না? তো এটা ছবি আঁকবো কি, এই যে এটা শুধু বি কে নিয়ে যে দলটা হচ্ছে সেটা ওটা সাবসেট হবে। এ আর বি কে নিয়ে একটা দল তৈরি হয়েছিল, তাহলে তার থেকে ছোট দল কি হবে, শুধু এর দল, শুধু বি এর দল। আবার আমরা একটু আগে কি দেখলাম, এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটসেলফ, তার মানে এ ইটসেলফ ইজ আ সাবসেট অফ ইটসেলফ। এই তিনটে সেট তো হয়ে গেল, ক্লিয়ার তো? আরেকটা সেট আসবে, যেটা কিনা এর সাবসেট হবে, তার মানে এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট। তার মানে এ সেটটা যদি এটা হয়, এটা যদি এ সেটটা হয়, তার মানে এটা হচ্ছে এ আর বি, এটা একটা সাবসেট হবে শুধু এ, এটা একটা সাবসেট হবে শুধু বি, এটা একটা সাবসেট হবে। আরেকটা হবে, সেটা কি বলছে, পাশাপাশি আরেকটা ব্যাপার থাকবে এখানে, সেটা হচ্ছে phi is considered to be a subset of every set. phi কে সমস্ত সেটের সাবসেট বলা হয়। কেন বলা হয় এটা তুমি ধরো, আমি বললাম যে এটা তুই মাথায় রাখবি যে phi is a subset of all set. all set means a, সাপোজ যে কোনো একটা সেট আরবিট্রারিলি পিক করলাম একটা সেটকে এ, যে কোনো সেট, তাহলে phi ওর মেম্বার হবে, সরি সাবসেট হবে। কি করে প্রুফ করা যায়, চলো phi কে এর সাবসেট প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখা যাবে যে phi এর সমস্ত মেম্বার এতে থাকে, তাহলে তো হয়ে যাবে phi এর সমস্ত মেম্বার এতে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার phi তে কিছু থাকেই না, phi মানে তো এমটি সেট বা ভয়েড সেট বা নাল সেট। তাহলে এক কাজ করি, ইফ পসিবল let phi is not a subset of A, মনে করি phi এর সাবসেট না। এই যে এত বড় কথাটা যে বললাম phi is not a subset of A, এই যে অ্যাসাম্পশনটা আমি করলাম, এর বেসিসটা কি? দ্যাট মিনস আমি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এমন খুঁজে পেয়েছি যেটা phi তে থাকে কিন্তু এতে থাকে না, phi তে থাকে কিন্তু এতে থাকে না। এর কি বি এর সাবসেট হবে না? তো এ তো ফুললি কন্টেন্ট ইন বি হচ্ছে না, তো কিছু এলিমেন্ট এতে আছে যেটা কিনা বিতে নেই, তার জন্য এটা বি এর সাবসেট না, পার্শিয়ালি ওভারল্যাপ করলে সাবসেট হবে না। তো দ্যাট মিনস ইফ উই আর টু প্রুভ দ্যাট A is not a subset of B, then we are to find at least one element in A which doesn't belongs to the set B, है कि ना? আমাকে যদি A কে B এর সাবসেট না প্রমাণ করতে হয়, সাবসেট প্রমাণ করতে গেলে কি করতে হয়? all the elements of A are the elements of B। তাহলে এটা যদি না হয়, সমস্ত এলিমেন্ট এর সমস্ত এলিমেন্ট যদি বি এর এলিমেন্ট না হয়, তাহলে তো সাবসেট হবে না। তার মানে কি সমস্ত এলিমেন্ট বি এর এলিমেন্ট না তুমি কখন বলতে পারবে? যদি কিনা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট খুঁজে পাও এতে, যেটা কিনা এতে থাকে কিন্তু বিতে থাকে না, তাই তো? আচ্ছা গেল, তাহলে এখন কি করা যায় দেখো। তা আমি ধরলাম যে মনে করি যদি সম্ভব হয় তাহলে phi is not a subset of A, তার মানে এরও থাকলে যুক্তি থাকবে। তো তাহলে এই কনক্লুশনের ইমিডিয়েট কনক্লুশন, মানে এই অ্যাসাম্পশনের ইমিডিয়েট কনক্লুশনটা কি আসবে? দ্যাট মিনস দেয়ার এক্সিস্ট, এই দেয়ার এক্সিস্ট কথাটা সিম্বল হিসেবে আমরা এইভাবে লিখি, দেয়ার এক্সিস্ট, এটা মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট X belongs to phi, but X
ডাজন্ট বিলংস টু এ। তার মানে এক্স এমন একটা এলিমেন্ট ফাইতে আছে যেটা ফাইতে থাকে কিন্তু এতে থাকে না, তার জন্য তো ফাই সাবসেট না। এমন একটা এলিমেন্ট আছে ফাইতে যেটা ফাইতে থাকে কিন্তু এতে থাকে না, তার জন্য ফাইটা সাবসেট না। আচ্ছা গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে বাট দেন এক্স বিলংস টু ফাই contradicts the fact that is void, ঠিক না? আমি যদি তার মানে আমি যদি বলি যে এমন একটা এক্স আমি পেয়ে গেছি যেটা ফাইতে থাকে কিন্তু এতে থাকে না, তার মানে আমি তো উল্টো করে বলছি, তার মানে ফাইতে আমি একটা এলিমেন্ট খুঁজে পেয়ে গেছি, কিন্তু ফাই এর ডেফিনেশন অনুযায়ী কী বলে ফাইতে তো কোনো এলিমেন্ট থাকবেই না। তার মানে এটা কী হচ্ছে, ফাই এর ডেফিনেশনকেই কেটে দিচ্ছে। তার মানে কি আমাদের যে প্রিভিয়াস অ্যাজাম্পশন ছিল সেটাতেই ফল্ট ছিল, এটা ফল্টি অ্যাজাম্পশন। তার মানে এটা হবে না, তার মানে কী হবে, এটা হবে না, তাহলে কী হবে, এটা হবে। মানে এই ফাই ইজ আ সাবসেট অফ এ প্রমাণ করার জন্য মেথড অফ কন্ট্রাডিকশন আমি ইউজ করলাম। মেথড অফ কন্ট্রাডিকশন কিন্তু আমরা 9-10 অঙ্কতেও মাঝে মাঝে ইউজ করেছি, নেগেশনে প্রুফ করা, কন্ট্রাডিকশনে প্রুফ করা, সরি। মানে আমি ধরে নিলাম যে এটা, আচ্ছা এটা কোনো কথা বলছে, আচ্ছা এটা পারছি না, ঠিক আছে, তাহলে হবে না মনে করি। হবে না মনে করলে যদি আমি এমন একটা কনক্লুশনে অ্যারাইভ করি, যেমন ধরো হবে না ধরে নিয়ে যদি আমি পেতাম যদি 1=2, এটা কি সম্ভব না? তো কিন্তু এটা আসলো কেন, এই ভুলভাল জিনিসটা আসলো কিসের জন্য, এইটা ধরার জন্য। এরই তো ইমিডিয়েট না হলো, এরই তো কনসিকুয়েন্সেস হচ্ছে এটা, এই অ্যাজাম্পশনটা, বা এরই কনসিকুয়েন্সেস হচ্ছে এই কন্ট্রাডিকশনটা। তার মানে নিশ্চয়ই এর মধ্যে গন্ডগোল ছিল, তাই কি না? তার মানে এটা হবে না, তাহলে এটা যদি না হয় তাহলে কী হবে, এটা হবে না মানে সাবসেট হবে না, সেটা হবে না, তার মানে কী হবে, সাবসেট হবে। ক্লিয়ার তো? তার মানে ফাই ইজ দ্য সাবসেট অফ অল সেট। তার মানে আমি যেটা বলছিলাম, যেখানে যেখানে লিস্টিং হচ্ছিল যে এ এর সমস্ত সাবসেটগুলো লিখবো, তার মানে এ সাবসেটগুলো কী আসবে, একটা এ হবে, একটা বি হবে, আর একটা এ বি ইটসেলফ হবে, তার সাথে একটা আসবে হচ্ছে ফাই। দিজ আর দ্য সেটস, দিজ আর দ্য সাবসেটস অফ দ্য সেট এ। ক্লিয়ার তো? এবং খেয়াল করে দেখো এ সেটের মেম্বার সংখ্যা কটা, দুটো, তাই তো? এর মেম্বার সংখ্যা কত, 2, আর সাবসেট সংখ্যা কতগুলো হচ্ছে, তো 1 2 3 4, চারটা হচ্ছে না? তাহলে এ একটা সেট এ কমা বি, তার মানে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ, এটাকে আমরা এইভাবে লিখি, এন অফ এ কত হবে, 2 হবে। কেন? এটা মানে হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ দ্য সেট এ। কার্ডিনাল নাম্বার মানে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ কত আসবে, 1 আর 2, এ আর বি, তার মানে 1 আর 2 দুটো। ক্লিয়ার তো? তাহলে বলছে দেন নাম্বার অফ সাবসেটস কত হচ্ছে, 4, মাথায় রাখো। আচ্ছা এইবার আর একটা করি, ধরো এই ধরো বললাম যে এ বি সি, তাহলে সেখানে সাবসেট কী কী আসবে, একটা এ আসবে, শুধু বি আসবে, শুধু সি আসবে, এ আর বিকে নিয়ে যে দলটা সেটা হবে, বি আর সিকে নিয়ে দলটা সেটা হবে, সি আর একে নিয়ে দলটা সেটা হবে। একটা একটা করে নেওয়া হয়ে গেল, দুটো দুটো করে নেওয়া হয়ে গেল, যত রকমভাবে নেওয়া সম্ভব। এবার থাকলো বলো দ্য সেট ইটসেলফ ইজ অলসো আ সাবসেট অফ এ অ্যান্ড দ্য ফাই সেট। ওটা হবে দাও তো, দ্যাট মিনস এখানে সেটগুলো হচ্ছে একটা ফাই, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা এ বি, একটা বিসি, একটা সি এ, আর আছে দ্য সেট ইটসেলফ। সাবসেটগুলোকে নিয়ে যে সেটটা, সেই সেটটা হচ্ছে এটা, সেট অফ অল সাবসেটস অফ এ, দ্যাট মিনস দিস ওয়ান, সেট অফ অল সাবসেটস অফ এ। এখানে হচ্ছে এখানে কটা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা। তার মানে কি এন অফ এ যদি 3 হয়, এখানে কত 3 না, 1 2 3, তাহলে সাবসেটের সংখ্যা কতগুলো হচ্ছে, 8টা হচ্ছে। তাহলে 2 এ 4টা হয়, 3 এ 8টা হয়। মোটামুটি একটা আইডিয়া কি করা যায়, এটাকে আমি এগুলো লিখতে হবে না, 2 টু দি পাওয়ার এন এ। এই ফর্মুলাটা কি কাজ করছে দেখো, ফর্মুলাটা হচ্ছে একটা মেশিন বানানো, ধর এটা দিয়ে, এই মেশিন দিয়ে আমি নাম্বার অফ সাবসেটস খুঁজে বের করতে পারবো। আমাকে ধরো বলবো এই একটা সেট যার কার্ডিনাল নাম্বার হচ্ছে 2, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 2, তাহলে এখানে কত আসবে, 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4 মিলে যাচ্ছে। যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 8 মিলে যাচ্ছে। ইন
জেনারেল উই সে দ্যাট 2 টু দি পাওয়ার n হচ্ছে নাম্বার অফ সাবসেটস হবে যদি কিনা n অফ a, কার্ডিনাল নাম্বার অফ দ্য সেট a যদি n হয়। এই হচ্ছে সাবসেট গেল, সুপারসেট গেল, প্রপার সাবসেট গেল। এবার এ সেটের কতগুলো, এই যেমন এই সেটটা কি এ বি আর সি, তাহলে এদের সাবসেটগুলো কি কি হবে এগুলো? আচ্ছা, এদের মধ্যে কোনটা প্রপার সাবসেট না? এক্সক্লুডিং দিস ওয়ান, all are proper subset. The set itself is not considered to be a proper subset of A, as because proper subset হতে গেলে একটু হলেও ছোট হতে হবে, কিন্তু কোনো একটা সেট তো নিজের তো প্রপার সাবসেট হতেই পারে না, তাহলে বাকিগুলো প্রপার সাবসেট। তেমন হচ্ছে প্রপার সাবসেটের সংখ্যা কতগুলো আসবে যদি বিভক্ত হয়? এটা তো সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। প্রপার সাবসেটের সংখ্যা কত আসবে? সবগুলো সাবসেটের থেকে সেটটাকে নিজে ওই যে দ্য সেট ইটসেলফ যেটা, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো 2 টু দি পাওয়ার m মাইনাস 1, দ্যাট উইল বি দ্য টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট। এটা যদি বলা হয় দিস ইজ নাম্বার অফ সাবসেটস অফ আ সেট and this is called the number of proper subsets. ক্লিয়ার? নেক্সট টপিকে যাওয়ার আগে আমি আগে জাস্ট একটু লিস্ট করে রাখি এখানটায় যে তিনটে জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে সংক্ষেপে লিখে রাখি, A is a subset of itself, মানে every set is a subset of itself. Phi is considered to be a subset of all sets. And the third one, number of subsets equals to 2 to the power m হবে if we say that the cardinal number of the set is m. But whenever we are asked to find out the total number of proper subsets, in that case আমি কি করব? আমি লিখব যে 2 to the power m minus 1। ইকুইভ্যালেন্স সেট বলতে কি বুঝবো? ইকুইভ্যালেন্স সেট হচ্ছে A and B are said to be equivalent sets if cardinal number of the set A be equal with the cardinal number of the set B. That means দুটো সেটের কার্ডিনালিটি অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস যদি সমান হয়, ইন দ্যাট কেস আমি বলবো যে দুটো সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। এইবার ইকুয়াল সেট, ইকুয়াল সেট কি করে হবে? ধরো আমি তোমাকে একটা প্রথম কথা বললাম, A is a subset of B বললাম, ফার্স্ট কথা বললাম। এর ছবি কি হবে? তোমাদের এর আন্ডারলাইন যে ডায়াগ্রাম তুমি যদি দিতে হয় তোমাকে, তাহলে হয় এটা নয় এটা, অর দিয়ে লিখবে। এই হবে। আচ্ছা, কি হবে? এইবার আবার কিছুক্ষণ পরে ওই অঙ্কটার মধ্যে তুমি আর একটা জিনিসও পেয়ে গেলে, সেটা হচ্ছে পেয়ে গেলে ধরো বি ইজ এ সাবসেট অফ এ। এটাও ঠিক আছে, এই কনক্লুশনটাও তোমার ঠিক, এই কনক্লুশনটাও তোমার ঠিক। সারাদিন ধরে তুমি ট্রাই করেছো, ট্রাই করে এই একটা কনক্লুশন ডিরাইভ করেছো আর এই একটা কনক্লুশন ডিরাইভ করেছো। এইবার এই দুটো কনক্লুশন থেকে ফাইনাল কনক্লুশন ডিরাইভ করতে তোমার একটু অসুবিধা হচ্ছে, তাই তো? এই জন্য এটাকে ভেঙে লিখছি। তাহলে এইবার আমি বলতে পারি এ মানে হচ্ছে লালটা আর বি মানে হচ্ছে কালোটা। তাহলে এ ইজ আ সাবসেট অফ বি যখন বলবো, এ ইজ আ সাবসেট অফ বি যখন বলছি, তার মানে কি? এভাবে থাকুক, এ ইজ আ সাবসেট অফ বি যখন বলছি তার মানে কি? লালটা কালোটার ভেতরে থাকবে, তাহলে সমান হবে। তার মানে এইটার থেকে আমি এই ডায়াগ্রামটা বা এই ডায়াগ্রামটা বলতে পারি। এবার এটা যদি কেউ কনফার্ম করে যে না এটার মধ্যে কোনো ভুল নেই, তার মানে দুটোর মধ্যে একটা হবেই, সেটার মধ্যে কোনো ভুল নেই। ঠিক আছে, এইবার পাশাপাশি সাইমালটেনিয়াসলি আবার এটা বলছে যে এর মধ্যে কোনো ভুল নেই, তার মানে এর আন্ডারলাইন যে দুটো ডায়াগ্রাম আছে এদের মধ্যে কোনো ভুল নেই, দুটোর মধ্যে একটা হবেই। এইবার প্রশ্ন হচ্ছে আমাকে, এবার আমার চ্যালেঞ্জটা কি? আমাকে এইটাকেও হওয়াতে হবে, এইটাকেও হওয়াতে হবে। কি হলে পরে দুটোই সাইমালটেনিয়াসলি হোল্ড করে? কোনটা, কোন ছবিটা হলে পরে? এটা হলে পরে তো একে কেটে দেবে, এ বলছে লালটা কালোর ভেতরে থাকে, এ বলছে কালোটা লালের ভেতরে থাকে, তার মানে দুটো হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? এই দুটোতে নিজেরা মার্চ করছে কি না?
I think the common conclusion is A equals to B, and that is the trick. If we have to prove that two sets are equal, then we have to prove that A is a subset of B, and as well as we have to prove that B is a subset of A, and these two togetherly can give you the final conclusion A equals to B. Clear তো? তাহলে দুটো সেট ইকুয়াল হবে যদি কিনা প্রত্যেকে সাবসেট হয়। A is a subset of B and B is a subset of A. Then we say that this is true. এখানে অবশ্যই কিন্তু অ্যান্ড আসবে, কারণ কি আমি বলছি যে এটাও সত্যি হবে এবং এটাও সত্যি হবে, অর না কিন্তু। ক্লিয়ার তো? কারণ ইকুয়াল সেট মানে কি? ইকুয়াল সেট মানে তুমি যেটা বোঝো আর কি, একটা সেটে যা যা আছে ওই সেটের পরে অন্য সেটের মধ্যে এটাই থাকবে। একটা সেটের মধ্যে পাঞ্জাবি বাঙালি আর মারোয়াড়ি যদি থাকে, তাহলে তার সাথে ইকুয়াল যদি আরেকটা সেট হয় তার মধ্যেও পাঞ্জাবি বাঙালি আর মারোয়াড়ি থাকবে। বোঝা গেল? এই গেল হচ্ছে ইকুয়াল সেট, ইকুইভ্যালেন্স সেট গেল, ইকুয়াল সেট গেল, ইউনিভার্সাল সেট গেল। এবার লাস্ট পুরো থাকলো হচ্ছে পাওয়ার সেট। তো পাওয়ার সেট আমরা যেটা একটু আগে পড়লাম সেটা হচ্ছে সাবসেট বের করা শিখেছিলাম। আমি আর লিখছি না, তুমি এখানে দেখো এই একটা সেট, ওইখানে দেখো 1 2 আর 3 আছে। তাহলে এ সেটের সাবসেটগুলো কী কী হবে? একটা 1 হবে, একটা 2 হবে, একটা 3 হবে। একটা করে নিলাম 1 2 আর 3, এবং 1 2 2 3 3 1 হবে, আবার 1 2 3 হবে, দ্য সেট ইটসেলফ। এই যদি বলি গেল, এবং 5 সেট, তার মানে এই 8টা সেট, তার মধ্যে একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট আর বাকি 7টা হচ্ছে প্রপার সাবসেট। 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8টা সেট সাবসেট হবে। এবার এই সাবসেটগুলোকে নিয়ে যে সেটটা হবে এটাকে আমি পাও অফ এও লিখি বা পি অফ এও লিখি, পাওয়ার সেট অফ এ। এটাকে পাওয়ার সেট অফ এ কি? এটা একটা সেট। পাওয়ার সেট অফ এ মানে এটা একটা সেট, পাওয়ার সেট অফ সূচক সেট, পাওয়ার সেট অফ এ, পি অফ এ বা পাও অফ এ। এটা মানে হচ্ছে এমন একটা, এটা কেমন সেট না, এটা বলছে এমন একটা সেট যেটা কিনা সেট অফ অল সাবসেটস অফ দ্য সেট এ। এখানে এ না লিখে যদি বি বলতাম তাহলে সেট অফ অল সাবসেটস অফ বি বলতাম। তাহলে পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে সেট অফ অল সাবসেটস অফ এ। তাহলে ডায়াগ্রাম অনুযায়ী তুমি খেয়াল করে দেখো, তার মানে ছবিতে যেটা আছে দেখো, এখানে 1, তারপরে 2, তারপরে 3, 1 2 2 3 3 1, and the set itself A and 5, 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট। এই যে সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যে সেটটা, দ্যাট ইজ দ্য পাওয়ার সেট। অর্থাৎ তুমি মাথায় রাখবে যে পাওয়ার সেট হচ্ছে এমন একটা সেট যার মেম্বারগুলো একটা সেট। কিন্তু তার মানে আমি এখানে কি বলবো, 1 is an element belongs to power of A, নাকি না? ক্লিয়ার তো? আর আমি যদি বলি যে 1 আর 2কে নিয়ে, যে 1 আর 2কে যদি আমি একটা খালি বাক্সের মধ্যে রাখি, যেটা বলছিলাম যে খালি বক্সের মধ্যে যদি 1 আর 2কে রাখি, অর্থাৎ এটা নিই, তাহলে সেটা তো সাবসেট, সেইটা হবে সাবসেট অফ পাওয়ার অফ এ বা পি অফ এ, যাই বলো। হয়ে গেল? তাহলে এইবার যদি তোমাকে বলা হয়, ধরো আমাকে বললো যে এন অফ এ ইকুয়ালস টু 3, তাহলে এন অফ পি অফ এ কত হবে? তাই এবার ভাঙো ব্যাপারটা, কি বলছে যে আমাকে বলছে এ সেটের কার্ডিনালিটি 3 বলে দিয়েছে, মানে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ ইজ 3। নাও দে আর আস্কিং ইউ টু ফাইন্ড দ্য কার্ডিনালিটি অফ দ্য সেট পি অফ এ। তাহলে পি অফ এতে কতগুলো এলিমেন্ট আছে? পি অফ এটা মানে কি? সাবসেট। কার সাবসেট? এর। এবার এর সাবসেট যতগুলো ততগুলোই থাকবে এর মধ্যে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর কতগুলো সাবসেট থাকে? 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস পাওয়ার সেট অফ এ ইজ 2 টু দি পাওয়ার 3। তার মানে আমাদের এই আনসারটাই অ্যাকচুয়ালি পি অফ এ এর কার্ডিনালিটি।